ডক্টর ইউনূস নিজেকে জাতীয় সংস্কারক হিসেবে ঘোষণা দিতে ইচ্ছুক নন বললেন প্রেস উইং। জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক। তত্ত্বাবধায়ক সরকারের হস্তক্ষেপ বন্ধে গণভোট চাই বিএনপি। বেনাপোল কাস্টমস হাউসে হাঁটু পানির জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে শুল্কায়ন কার্যক্রম। অভয়নগরে আগুনে ক্ষতিগ্রস্ত 14টি পরিবারের পাশে দাঁড়ালেন সেনাবাহিনী। প্রবল বর্ষণে সবজি সহ ফসলের ব্যাপক ক্ষতি যশোরে। পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার যথাসময়ে রুলের জবাব দিবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়। এতে বলা হয়, সরকার স্পষ্ট করে জানাতে চায় যে প্রফেসর ইউনূসকে এভাবে ঘোষণা করার ইচ্ছাও তার নেই এবং প্রফেসর ইউনূসকে এই ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনাও সরকারের নেই। রিট আবেদনকারী নিজে থেকেই পিটিশনটি দায়ের করেছেন বলে মনে হয় এবং কিসের ভিত্তিতে নির্দেশনা চাওয়া হয়েছে তা স্পষ্ট নয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টি নিয়ে কাজ করবে। জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে জুলাই শহীদ দিবস উপলক্ষে আগামী বুধবার 16 জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এদিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এতে আরও বলা হয়, শহীদদের মাগফিরাতের জন্য বুধবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হস্তক্ষেপ বন্ধে গণভোটের প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সংশোধনীটি শক্তিশালী করতে চাই, ভবিষ্যতে যেন কেউ তত্ত্বাবধায়ক সরকারে হাত না দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যদি কেউ পরিবর্তন আনতে চায় সেটা গণভোটের মাধ্যমে করার প্রস্তাব দিয়েছি। সালাউদ্দিন আহমেদ বলেন, আজকের আলোচনা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে। উচ্চ কক্ষে এবং নিম্ন কক্ষে কিভাবে নির্বাচন হবে সে বিষয়ে বিভিন্ন রকমের মতামত থাকার কারণে ঐকমত্য হয়নি। তবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃষ্টির ক্ষেত্রে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত, কিন্তু তার গঠন প্রক্রিয়া কি হবে এবং তার পাওয়ার অ্যান্ড ফাংশন কি হবে তা নিয়ে ব্যাপক বিতর্ক আছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজুর নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার ঘোপ পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা। আসরবাদ সেন্ট্রাল রোডস্থ জামে মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। অপরিকল্পিত উন্নয়ন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে। টানা 3 দিনের বৃষ্টিপাতের কারণে স্থলবন্দরের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং গুদামে হাঁটু পানি জমে থাকায় পণ্য খালাস ও পরিবহন কার্যক্রমে বিপর্যয় নেমে এসেছে। এতে কয়েকটি প্রবেশ গেট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া টানা বৃষ্টির কারণে বেনাপোল কাস্টমস হাউসের হাঁটু পানি জমেছে, ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, ব্যাহত হচ্ছে শুল্কায়ন কার্যক্রম। হাঁটু সমান পানি ডিঙিয়ে কাস্টমস অফিসাররা পণ্য পরিবেক্ষণে যেতে পারছেন না। মঙ্গলবার সকালে কাস্টমস হাউস পরিদর্শন করেছেন শার্শা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শওকত মেহেদী সেতু। এদিকে সোমবার রাতে কাস্টমস হাউসের ভেতরে আগুন ধরে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় কাস্টমস কর্মকর্তারা আতঙ্কে আছেন। কাস্টমসের সার্ভার নষ্ট হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে শুল্কায়ন কার্যক্রম।
গত 22 জুলাই সংঘর্ষের জেরে যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াটি 14টি পরিবার ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে স্থানীয় একটি চক্র। ওই সকল ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আমাদের অভয়নগর প্রেমবাগ প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে ডহর মশিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত 14টি পরিবারকে 10,000 টাকা করে অর্থ প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জিওসি 55 পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম ইমদাদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, যশোরের পুলিশ সুপার প্রশাসন নূরে আলম সিদ্দিকী, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল সহ অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ। টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরের জনজীবন। পানি জমে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে ধান, সবজি সহ ফসলের ক্ষেত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বর্ষায় আক্রান্ত ফসলি ক্ষেতের পরিমাণ 3,191 হেক্টর। আক্রান্ত ফসলের মধ্যে রয়েছে শাকসবজি, রোপা আউশ, রোপা আমনের বীজতলা, রোপা আমন, পাট এবং মরিচ। আমাদের চূড়ামনকাঠি প্রতিনিধি মিজানুর রহমান জানিয়েছেন, সদর উপজেলার চূড়ামনকাঠি, হৈবতপুর, কাশিমপুর ইউনিয়ন এবং চৌগাছা উপজেলা ও আশপাশের এলাকায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় চলতি মৌসুমের 60,420 হেক্টর জমিতে ধান, সবজি সহ নানা ফসলের আবাদ করা হয়েছে। এর মধ্যে রোপা আউশ 15,510 হেক্টর, রোপা আমন 665 হেক্টর, রোপা আমনের বীজতলা 6,945 হেক্টর, পাট 24,340 হেক্টর, মরিচ 460 হেক্টর এবং শাকসবজি 12,500 হেক্টর জমিতে আবাদ করা হয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল পদত্যাগ করেছেন। মঙ্গলবার শামিহাল তার টেলিগ্রাম চ্যানেলে পদত্যাগপত্রের একটি ছবি প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, আমাদের দেশের জন্য আপনার অক্লান্ত পরিশ্রমের জন্য পুরো দলকে ধন্যবাদ। শামিহাল আরও বলেছেন, ইউক্রেনের পার্লামেন্টে তিনি একটি আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির প্রতি তার আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গণমাধ্যমের খবর অনুযায়ী শামিহাল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বলে মনে করা হচ্ছে। বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমরভকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিযুক্ত করা হবে। গতকাল সোমবার জেলেনস্কির প্রথম উপপ্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরেদেস্কের সঙ্গে দেখা করেন এবং তাকে সরকারের নেতৃত্ব প্রধানমন্ত্রী দেওয়ার প্রস্তাব দেন। জেলেনস্কি বলেন, এই পদক্ষেপ ইউক্রেনের নির্বাহী শাখার রূপান্তরের সূচনা করছে। এ লক্ষ্যে কিয়েভের সক্ষমতা জোরদার করা। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।